সোমবারের সন্ধেবেলা বই আড্ডা লিকার চা অনুষ্ঠান ঠিক সন্ধে ৭টা বাজলেই শুরু হয়ে যায়। তার কারণ বই নিয়ে আমাদের এটা একটা সারা বছরের উৎসব, সারা বছরের মেলা। আজকে আমাদের এই বই নিয়ে আড্ডায়, বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে উপস্থিত আছেন নির্মাল্য মুখোপাধ্যায়, যার মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা উপন্যাস দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আলোড়ন তুলেছে পাঠক মহলে। সেই কবি গদ্যকার নির্মাল্য মুখোপাধ্যায় আজ আমাদের অতিথি। নির্মাল্য, তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার শিবাশিস দা। আমারও খুব ভালো লাগছে। আমিও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই চ্যানেল ওয়ান কর্তৃপক্ষকে। নির্মাল্য, তুমি তো একজন আ সফল কবি। অনেকগুলো পুরস্কার নির্মাল্য পেয়েছে। কৃত্তিবাস পুরস্কার পেয়েছে, পৌলমী সেনগুপ্ত স্মৃতি পুরস্কার পেয়েছে, বাংলা একাডেমির শান্তা বসু পুরস্কার পেয়েছে। তো তুমি এই কবিতা লিখতে, লিখতে তোমার এত সিদ্ধি, এত প্রাপ্তি সব ছেড়ে দিয়ে হঠাৎ উপন্যাস লিখতে গেলে কেন? আ গান্ধীকে নিয়ে উপন্যাসটা লেখার প্ল্যান আমার কোনো ছিল না শিবাশিস দা। আমি যে স্কুলে বড় হয়েছি, যে স্কুলে আমার স্কুলিং হয়েছে, সেখানে সেটি মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বিদ্যালয়। তো গান্ধীকে আমি ১ম এ যেমন অন্যান্য বাঙালি, বেশিরভাগ বাঙালি গান্ধীকে একটু নেগেটিভ চোখে দেখে, আমি সেরকমই দেখতে শুরু করেছিলাম। কিন্তু গান্ধীর আত্মজীবনী পড়তে, পড়তে আমার মনে হলো একটি কথা ছিল, গান্ধীর আত্মজীবনী পেছন দিকে লেখা ছিল। সেটি আমাকে প্রবলভাবে মানে কি বলব, অভিভূত করে যে, "I have nothing new to teach the world. Truth and non-violence are as old as hills." এই যে সত্য এবং অহিংসা, এই ব্যাপারটাকে আমি খুঁজতে শুরু করলাম। এবং তারপরে আমি গান্ধীর নানা রকম বইপত্র হেনা-তেনা পড়ে আমি দেখলাম যে এই মানুষটাকে, এ তো মানে অসম্ভব। আজকের যুগে এরকম একটা মানুষ কল্পনা করা যায় না। তিনি এসেছিলেন, আমাদের কত বড় সৌভাগ্য। এই আরকি। তখনই আমি লেখাটা শুরু করি। তো মহাত্মা গান্ধীকে নিয়ে বা তুমি কি মনে করো যে আজকের দিনেও মহাত্মা গান্ধীকে নিয়ে উপন্যাস লেখাটা বেশি জরুরি? অবশ্যই আজকের দিনেই তো বেশি করে জরুরি। যখন আমরা সম্পূর্ণ রকমভাবে প্রা মানে ভোগবাদের দিকে চলেছি, নিমজ্জিত হচ্ছি, সেখানে মহাত্মা গান্ধীর মতো মানুষের আদর্শই তো আজকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তা না হলে এই সমাজ এবং এই পৃথিবীকে আমরা বাঁচাতে পারব না। কিন্তু এক পক্ষ বলতে শুরু করেছেন গান্ধীর আর কোনো দরকার নেই। গান্ধীজির বলা আদর্শের সঙ্গে তারা একটা আরো মৌলবাদী একটা উগ্র আদর্শ চালু করার চেষ্টা করছেন। এই নিয়ে তোমার কি মনে হয়? না, আমার যেটা ১ম এই মনে হয় যে গান্ধীর আদর্শকে অন্তরে বহন করা এটা খুব কঠিন। কারণ গান্ধী সবাইকে পাল্টানোর আগে নিজের কথা বলেন। নিজেকে ভেতর থেকে পাল্টানোর কথা বলেন। যে সত্যকে তিনি ধরে থাকতে চেয়েছেন এবং থেকেছেন, সেটা প্রায় অবিশ্বাস্য। এটি আজকের দিনে প্রচন্ড পরিমাণে দরকার আমার মনে হয়। আর নিজের যখন কাছে। দেশ পত্রিকায় যখন ধারাবাহিকভাবে বেরোচ্ছিল একটার পর একটা সংখ্যায়, তুমি পাঠকের কাছ থেকে কিরকম রেসপন্স পাচ্ছিলে? আমি পাঠকের কাছ থেকে মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি। সবচেয়ে ভালো রেসপন্স পেয়েছি, একটা ছোট্ট ঘটনার কথা বলি। কলকাতা থেকে ট্রেনে ফিরছি। একজন ভদ্রলোক ওই দেশের ২য় সংখ্যায় যখন উপন্যাসটা বেরোচ্ছে, ওটা পড়ছে। পড়তে, পড়তে তার স্ত্রীকে বলছেন যে, "দেখো, আমার বাবা যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, গান্ধীবাদী ছিলেন, তিনি কোন ভুল করেননি। তোমরা তো তাকে অনেক কথা বলেছ, অনেক কিছু বলেছ। কিন্তু দেখো আজকের দিনেও তাকে নিয়ে উপন্যাস লেখা হচ্ছে এবং দেশ পত্রিকায় লেখা হচ্ছে।" তো আমি ঠিক সেই ভদ্রলোকের পাশেই বসে আছি। তো আমি একটু কৌতূহলী হয়েই তাদের দিকে তাকালাম এবং সেই ভদ্রলোক আমাকেই এগিয়ে দিলেন দেশ পত্রিকা। বললেন, "তোমরা তো আজকালকার ছেলে ছোকরা, তোমরা উপন্যাস-টুপন্যাস পড়ো কিনা জানি না। এই অংশটা পড়ে দেখো।" তো আমি তার চোখের সামনে নিজের লেখা নিজেই পড়লাম। এটা একটা আমার জীবনের পুরস্কারও বলা যেতে পারে। আচ্ছা, একটু তোমার উপন্যাসের একটু হ্যাঁ, অংশ যদি পড়ে শোনাও। হ্যাঁ, নির্মাল্য মুখোপাধ্যায় পড়েছি আমরা। পাঠকেরা উগ্রাসে ধারাবাহিকভাবে দেশ পত্রিকায় ওর উপন্যাস পড়েছেন। মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা উপন্যাস। এবার ঔপন্যাসিকের নিজের মুখ থেকে শুনি। একটু পড়ে শোনাচ্ছি। হুম। উম সেদিন দুপুরে দুজনে বসে আছি। শিশুটি ঘুমিয়ে আছে পাশে। রসালাপ আর রাধাকৃষ্ণের রাসলীলার আলোচনা করতে, করতে কস্তুরবা শিউরে ওঠে। আমি ঘুমন্ত শিশুকে দুহাতে জড়িয়ে নিই। ঠান্ডা হয়ে গেছে সারা শরীর ওর। নিঃশ্বাস নেই। নাড়ি দেখি। পাগলের মতো ডুকরে ওঠে কস্তুরবা। আমার মা পাথর হয়ে যান। সকলেই ছুটে আসেন। পৃথিবীর সকল মায়ের কান্না যেন ভর করে আসে কস্তুরবার চোখে। আমাদের সন্তান আর নেই। পিতার মৃত্যু ছিল পুত্রের কাছে লজ্জার, কিন্তু পুত্রের মৃত্যু আজ পিতার সামনে সেই লজ্জার চেয়েও যন্ত্রণার বলে মনে হলো। এই পরিণামের জন্য নিজেকে অপরাধী বলে বিবেচনা করলাম আমি। ঈশ্বর আমাকে আমার কাজের যথাযথ দণ্ড দিলেন। শুধু বাবার পুস্তকের আলমারি থেকে গীতার একটি ছোট্ট সংস্করণ এনে আমি চিরঘুমন্ত শিশুর বালিশের নিচে রেখে ঘরের দরজা বন্ধ করে দিলাম।
মানে তুমি আমি করে লিখেছিলে। মহাত্মা হ্যাঁ, গান্ধী যেন হ্যাঁ, নিজেই বলছেন। নিজেই বলছি। এতে উত্তম পুরুষে উত্তম লিখেছেন। পুরুষে লিখেছি এবং এতে পাঠকের সঙ্গে যোগাযোগটা খুব সরাসরি হয়। সেইজন্যই আমি উত্তম পুরুষের এটাকেই নিয়েছিলাম আরকি, ফর্মটাকেই নিয়েছিলাম। এবং আমি লিখতে, লিখতে এর কথা বলতে পারি সিরাজদা, আমি যে গান্ধী এরকম একটা আমার মনে হতে শুরু করেছিল আরকি। যে গান্ধীর যে কাজগুলো গান্ধী করছেন যেন আমি ভেতর থেকে করছি। অনেকদিন আগে সুকান্ত লিখেছিলেন, "বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনিন।" হ্যাঁ, এটা অনেক সময় হয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তোমারও তাই মনে হচ্ছিল যে আগে তো মহাত্মা গান্ধী নিজেকে অনুভব করতে হবে, ওই সত্তাটাকে তো নিজের ভেতরে ধরতে হবে তবে না লেখা। বাহ! এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মহাত্মা গান্ধীর জবানিতে উপন্যাস লিখতে, লিখতে নিজেকে মহাত্মা গান্ধী ভেবে ভাবার একটা চেষ্টা করা অন্তত। এটা একটা খুব আমাদের কাছে নতুন সুস্মিতা, এখানে আমি অভিজ্ঞতা। একটা কথা বলি। এই 'প্রভু আমার প্রিয়' লিখতে, লিখতে এবং হুম। গান্ধীর বইগুলো পড়তে, পড়তে আমার মনে হয়েছে যে একটা মানুষ জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে থাকার সময়েই তিনি তার নিজের দোষগুলো, নিজের অপরাধগুলো স্বীকার করে যাচ্ছেন। এইটাই আজকালকার দিনে প্রায় মানে কি বলবো একটা বিরলতম ঘটনা। এইটা আমাকে গান্ধীর সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আচ্ছা তুমি পড়াশোনা করেছো আ এই বাড়ি বসে এইজন্যে মহাত্মা গান্ধীর উপর উপন্যাস লেখার জন্য? মহাত্মা গান্ধীর উপরে উপন্যাস নাকি লেখার জন্য কোথাও যেতে হয়েছে আ তোমার? আমি মোটামুটিভাবে মেদিনীপুর কলেজ লাইব্রেরি, আমাদের মেদিনীপুর জেলা গ্রন্থাগার, আ এছাড়া তো আমার নেটের যাবতীয় যে বইপত্র সেগুলো তো আছেই। এখন নানান রকম সাইটে বই পাওয়া যায়, সেগুলো কিনে এবং অবশ্যই গান্ধীর নিজের বাড়ি, ওয়ার্ধা আশ্রম, সবরমতী আশ্রম এগুলো আমি গেছি। সবরমতীতে গিয়েছো? হ্যাঁ, গিয়েছি। সেখানে কিছুদিন তুমি থেকেছো হ্যাঁ, বা আমি এরকম সেখানে কিছু হুম, করেছো? হুম, হুম। সেখানে আমি ৩ মাস ছিলাম এবং ওখানের যে লাইব্রেরি আছে, ওখানে একজন ভদ্রলোক আমাকে খুব সাহায্য করেছিলেন। গান্ধীর অনেক পুস্তক যেগুলো খুব মানে প্রকৃত গুজরাটিতে পাওয়া যায়। আমি গুজরাটি খুব একটা ভালো জানি না। হিন্দু অনুবাদও দেখেছি এবং মিলিয়ে, মিলিয়ে দেখেছি যে কোথায় অনুবাদগুলো পৃথক হয়ে যাচ্ছে। সেগুলো আমাকে খুব কাজে দিয়েছে। মানে একটা ব্যাপক বিস্তৃত ব্যাপক পড়াশোনা বিস্তৃত তুমি পড়া করেছো। হয়েছে। বেশ। মহাত্মা গান্ধীকে নিয়ে উপন্যাস লিখেছেন আ কবি নির্মাল্য মুখোপাধ্যায়। এখন তার ঔপন্যাসিকী হিসেবে একটা বেশ পরিচয় হয়েছে। উপন্যাসের নাম 'প্রভু আমার প্রিয়', তাই প্রিয়। তো? হ্যাঁ। উপন্যাসটা বেরোচ্ছে কোত্থেকে? উপন্যাসটা এখনো পর্যন্ত কোন পাবলিশারের সঙ্গে কথা হয়নি। উপন্যাসটা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত বেরিয়েছে। হচ্ছে, বেরিয়েছে। মানে এখন পাঠক পড়তে গেলে দেশ দেশ পত্রিকার পত্রিকা সংখ্যাগুলো থেকে হ্যাঁ, সংগ্রহ হ্যাঁ, করে পড়তে হ্যাঁ। পারে। কবে থেকে কবে নাগাদ অব্দি এটা বেরিয়েছে? ২রা অক্টোবর থেকে মে মাস পর্যন্ত বেরিয়েছিল। আমার কাছে এটা খুব আকর্ষণীয় কারণ এটা নিয়ে বেশ একটা তোলপাড় পড়েছিল। মানে পাঠক মহলে একদম তোলপাড় পড়েছিল। বেশ এরকমই আকর্ষণীয় অনেকগুলো কথাবার্তা বাকি আছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। কেউ যাবেন না। আমাদের সঙ্গে আছেন কবি ঔপন্যাসিক নির্মাল্য মুখোপাধ্যায়। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন কবি, ঔপন্যাসিক নির্মাল্য মুখোপাধ্যায়। সম্প্রতি মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা উপন্যাস 'প্রভু আমার প্রিয়' যার লেখা তোলপাড় তুলেছিল পাঠক মহলে। সেই ঔপন্যাসিক নির্মাল্য মুখোপাধ্যায়, কবি নির্মাল্য মুখোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে। নির্মাল্য, তুমি তো কবিতা লিখছো অনেক দিন ধরে। হ্যাঁ, আ কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলে, কার হাত থেকে নিয়েছিলে তোমার মনে আছে? হ্যাঁ, কীর্তিবাস পুরস্কারটা আমি পেয়েছিলাম। যিনি তুলে দিয়েছিলেন শঙ্খবাবুও ছিলেন। কিন্তু আমাকে তুলে দিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাহ! খুব ভালো কথা। আচ্ছা তোমার একটা কবিতা আমরা শুনে নিই এইবারে। হ্যাঁ, তো কবিতাটা শোনার আগে আমি শিবাশিদা একটা কথা বলি। এই কবিতাটা লেখার একটা প্রেক্ষাপট আছে। আ আমার আ আ এক প্রিয় আত্মীয়কে প্রতি মাসেই আ হাসপাতালে নিয়ে যেতে হয় আরকি। তার একটি দুরারোগ্য রোগের জন্য। তো তাকে নিয়ে আমি বসে আছি। তো ঠিক আমার সামনের সারিতে যারা বসে আছেন ২ বৃদ্ধ দম্পতি। হ্যাঁ? তো তারা পরস্পরের কথা বলছেন এবং কথা শুনে বোঝা যাচ্ছে যে তাদের ভেতরে যেন কোথাও একটা মনোকষ্ট রয়েছে। তো হঠাৎ করে সেই ভদ্রলোক ঝরঝর করে কাঁদতে শুরু করলেন এবং তার স্ত্রী তার সেই বয়স্ক ভদ্রলোকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তো আমি বুঝতে পারলাম যে এরাও ওই অ্যা একই কারণে এসেছেন। এবং পরে তাদের সঙ্গে আলাপ হলো আমার। আমাদের যখন ডাক্তার দেখানো হয়ে গেল, তাদেরও ডাক্তার দেখানো হয়ে গেল। শুনলাম যে ওদের ছেলেরা সব আমেরিকায় থাকে এবং ওরা আ এই কলকাতা শহরের বুকেই বাড়ি করেছে। কিন্তু এখন ঠিক করেছে সেই বাড়ি বিক্রি করে ওরা বেলুড়ে চলে যাবে। বেলুড়ের কাছাকাছি একটা জায়গায় থাকবে এবং ওনার স্ত্রী, ওই বয়স্ক ভদ্রলোকের স্ত্রী দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত এবং ডাক্তার সময় দিয়ে দিয়েছেন যে এই সময়ের মধ্যেই হয়তো ওনাকে চলে যেতে হবে। কিন্তু তবুও জীবনে বাঁচার যে আকাঙ্খা, পরস্পরকে জড়িয়ে যে বাঁচার আকাঙ্খা, এটি আমাকে দারুণভাবে স্পন্দিত করেছিল। হ্যাঁ, তো আমি বাড়িতে ফিরে এসে আ আরো কিছুদিন এই ঘটনাটা নিয়ে ভাবতে হঠাৎ করে একদিন আমার একটা কবিতা মাথায় আসে। এই কবিতাটা আ 'সহপাঠী চলো' এটা আমি পড়ছি। পড়ো। নিজের ভূমির সীমানা সে তো মানুষই করেছে। বলো
এই শেষ বয়সে আর কত দূর যেতে পারি আমরা। ধীরে সমীরে গঙ্গার তীরেই তাই মুক্তি কুটির। কি অপূর্ব মেঘ! কর্কট রোগের বিষ, ভয় নেই। স্তনের গভীর থেকে অশ্রু ও শোণিত প্রবাহ, যন্ত্রণা নেই। দূর বেলুড় মঠের চূড়াটিও নির্জন। বাইরে আঁধারে কত যে পাগল ফুল, উল্লাসে হাওয়ায় দুলছে তারা। আমি তো ঈশ্বর বিশ্বাসী নই কোনোদিন। তবু মনে হয় তবু মনে হয় ওদের ঘ্রাণের ভেতর ফুটে আছে অধ্যাত্ম চরাচর। এই আত্মরূপ দেখে সূর্য ডোবে, সূর্য ভাসে জলের তলায়। গলা ভাত, হাঁ করো, মুখে দিয়ে ফিরে আসি ফের তরুণ বয়সে। একটি প্রেমের গাছ, ওই তো বৃষ্টি এলো। প্রথম আঁচল আমারই মাথায় ধরলে তুমি। তখনও বিকার আসেনি, ব্যথা গমকে গমকে সারা পৃথিবীর কাশি। আমাকে চিনতে পারতে, পর্যাপ্ত শ্বাস ছিল সেও। আজ আবার এই সব তোমাকে ফিরিয়ে শান্তি। সন্ধ্যা আরতি সেরে তাই দুজনেই গঙ্গা মাটিতে বসি। মন চলো ভাবি নিকেতনে। এক হাত হৃদয়ে রেখে ঊর্ধ্বকর সে কেউ তটিনী পেরিয়ে যায়। আমাদেরও গোধূলি হলো। সহপাঠী, আঙুলে আঙুল ছুঁয়ে প্রকৃত সময়। ওঠো, বাড়ি যেতে হবে। বেশ। হ্যাঁ, এইটা তো বিষণ্ণতায় মলিন কেন তোমার কবিতা ভাবনা? খুব ঝলমলে লাবণ্যময় প্রেমের কবিতা লেখো না? না, লিখি না নয়। কিন্তু বিষাদের মধ্য দিয়ে যেন জীবনের আ কি বলবো? অনুভূতির একটা গভীরতম স্তরকে আমি ছুঁতে পারি। এটা আমার মনে হয়েছে। হুম? নিশ্চয়ই আনন্দ তো অবশ্যই। কিন্তু বিষাদই আ যেন আমাদের কি বলবো? আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে এখন। তুমি কত বছর বয়স থেকে কবিতা লিখছো? মানে তুমি তো মেদিনীপুরে থাকো। হ্যাঁ, তোমার লেখাপড়াও কি মেদিনীপুরে? আমার সমস্তটাই মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের উপকণ্ঠে একটা গ্রাম আছে। সেই গ্রাম থেকে আমি আমার মাধ্যমিক আ পড়াশোনা শেষ করি। তারপরে উচ্চ মাধ্যমিক মেদিনীপুর জেলা স্কুল থেকে করি। মেদিনীপুর কলেজ। এই আর তারপর মেদিনীপুর কলেজ থেকে। কি পুরোটাই আছে, মেদিনীপুর পুরো থেকে। মেদিনীপুর। তা তুমি কি প্রেম করে বিয়ে করেছো নাকি না? হ্যাঁ, কলেজে পড়তেই আমার যিনি স্ত্রী, তার সঙ্গে আমার প্রণয় হয় এবং আমি সেই বয়সের কোনো প্রেমের কবিতা নেই? সেই বয়সে প্রেমের কবিতা আছে। কিন্তু কিন্তু সেটা সেগুলো তুমি এই আর এখন আর পড়তে সেটা রাজি হও এই না। বইয়ে নেই আরকি। না, পড়তে রাজি হয় না নয়, পড়ি অবশ্যই। কিন্তু সেটা মানে একটু এই গুরু বইতে গম্ভীর, নেই। ভাব গম্ভীর। না, তা নয়। আমি ১ম থেকেই মানে যেহেতু আমি একটা গ্রামে আমার বাড়ি বলেছিলাম আপনাকে। জঙ্গলের মাঝখানে আমার বাড়ি। নির্জনতাই আমাকে সবথেকে বেশি যেন আকৃষ্ট করে আরকি। হুম। নির্মলা তুমি আবার বহু জ প্রেমে পড়তে রাজি? নতুন, নতুন প্রেমে পড়তে রাজি? প্রেমে তো পড়ি আমি। বারবার প্রেমে পড়ো? প্রেমে পড়ি আমি। বউকে একটু লুকিয়ে নাকি? না, তা নয়। প্রেম মানে তো নরনারীর প্রেম শুধু নয়। আমি তো সেই জঙ্গলের মানব প্রেমিক। প্রেমের গল্প আবার শুরু করবে নাকি? না মানে কি বলবো? আমি রাস্তার প্রেমে পড়ি। আমি জঙ্গলের প্রেমে পড়ি। আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের বাচ্চাদের প্রেমে পড়ি। মানে ছড়ানো-ছিটানো জীবনটাকে তুমি হ্যাঁ, নিয়ে হ্যাঁ, কাটাতে চাও। হ্যাঁ, বেশ, আরেকটা ছোট কবিতা যদি তোমার থাকে শুনে নিই আমরা। হ্যাঁ। ঔপন্যাসিক নির্মলা মুখোপাধ্যায় তার ১ম পরিচয় কবি। তাই কবির কবিতা কেমন তার রসাস্বাদন করি আমরা। পড়ো। এই কবিতাটার নাম 'লাউ চিংড়ি বাংলাদেশের'। বাহ! অবশেষে লীলা মজুমদারের রান্নার বই থেকে একটি কচি লাউ নিয়ে ভালো করে ছাড়িয়ে তাকে কুটে ভাপিয়ে রাখো। কুচো চিংড়ির সঙ্গে চিমটি গরম মসলা, রসুন, হলুদ, আদা, পেঁয়াজ আর টমেটো দিলে ধরে আসবে লাল রং। তখন লাউ পাতা দিয়ে কড়াইয়ের হাঁ মুখ ঢেকে দাও। লাউটাও দিও ধীরে, সাদা নুন আর কাঁচা লঙ্কা ফালি পরিমাণ মতো। এবার চিংড়ি সেদ্ধ হতে হতে পুরনো পিসিমা গোপাল ভাঁড়ের সেই গল্পের কথা মনে ঠিক ঘুরপাক খাবে। মনের ভেতর মনে হবে বিয়ের ১ম দিন দুখানা সোনার পলায় শাশুড়ি বলেছিল, সুখে থেকো, সুখবতী হও। এখন রান্নার সুখে চিংড়ির বদলে যেন বড় মুড়ো বা মাছের কাঁটাও দেয়া যায়। একথা ভাবতে ভাবতে একটু ঢুল আসবে তোমার। রাতে তারপর সাধের মানুষকে খেতে দিয়ে তুমি যেই ন্যাড়া তাল পাখা হাতে তুলে নিলে, দেখবে তোমার মাথার চুলে কে যেন নিমেষে এই সোনার বাংলাদেশে একদিন হারিয়ে উড়ে চলে গেল। বাহ! প্রকৃতি তোমার কবিতায় বেশ একটা বড় প্রভাব নিয়ে উপস্থিত হয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। প্রকৃতি মানে বিশ্ব প্রকৃতি এবং মানব প্রকৃতি, এই ২ এর মেলবন্ধন বলা যেতে পারে কবিতাকে আরকি। সকল কবিতাকেই বলা যেতে পারে। আর তুমি তো বেশ লাউ চিংড়ির প্রশংসা করে কবিতা লিখবে।
না, এটা একটা সিরিজ। হ্যাঁ? এটা লীলা মজুমদারের রান্নার বই থেকে আ এই কবিতার একটা সিরিজ আছে। তার একটা কবিতা পড়লাম। এই বেশ। কবিতাটা দেশ পত্রিকায় প্রকাশিত কবি হয়েছিল। নির্মলা মুখোপাধ্যায় কতটা ভোজনরসিক সে কথাতেও আমরা আসবো। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কেউ যাবেন না। সঙ্গে আছেন নির্মাল্য মুখোপাধ্যায়। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আছেন কবি ঔপন্যাসিক নির্মাল্য মুখোপাধ্যায়। নির্মাল্য, আ তোমার ১ম কবিতা কখন বেরোয়? কবে বেরোয়? এখানে একটা গল্প আছে। আমি যখন স্কুলে পড়ি আরকি, তো স্কুলের ম্যাগাজিনে একজন ছাত্র সম্পাদক থাকতো শিবাশিস দা। তো সেই বছর আমাকেই ছাত্র সম্পাদক হিসেবে ঘোষণা করে স্কুল। কিন্তু যখন পত্রিকা বেরোলো, দেখা গেল আমার কবিতাটাই নেই। তো সে যে আমার কি দুঃখ হয়েছিল আমি কি বলব? তো সেই হিসেবে দেখতে গেলে আমার ১ম কবিতা ২০ বছর বয়সে ২০০৩ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটার নাম ছিল 'আপেল'। ৪ লাইনের একটা কবিতা। ৪ লাইনের কবিতা ৪ লাইনের একটা কবিতা। দেশে কবিতা বেরোয়। হ্যাঁ, দেশে বেরোয়। তারপর থেকে তো প্রচুর লিখেছো দেশে, না, তাই তো? ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত আমার কোন কবিতা বেরোয়নি দেশ পত্রিকাতে। ৭ এর পর থেকে আবার বেরোতে শুরু আবার বেরোতে করেছে। শুরু করেছে। আমার মনে হয় যে একজন তরুণ কবির ক্ষেত্রে অমনোনয়ন খুব জরুরি আরকি। যে রিজেকশন না থাকলে সেই তরুণ কবির ভেতরের যে আগুন সেটা বেরিয়ে আসতে পারে আচ্ছা, না। তুমি যে বললে শীর্ষেন্দুদা তোমাকে হুম, শঙ্খ ঘোষ মঞ্চে ছিলেন। হুম, হুম, শীর্ষেন্দুদা তুলে দিলেন হুম, কৃত্তিবাস পুরস্কার হুম, তোমার হাতে। হুম। তখন সুনীলদা বোধহয় চলে গেছেন নাকি? সুনীলদা চলে গেছেন তখন। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত থেকে কৃত্তিবাস নেওয়ার পর থেকেই কি তুমি উপন্যাস লেখার বাসনা মনে, মনে পোষণ না, করলে? একদম তা নয়। আমি এ এ গান্ধীর যে উপন্যাসটি সেটি আমি ৮.৫ বছর ধরে লিখেছি। হ্যাঁ, আমি আমি ভাবতেও পারিনি যে আমি উপন্যাসটা শেষ করতে পারব। আমি একটা কাজ হিসেবে এটাকে করেছিলাম। আমার ভালো লাগা থেকে কাজটা শুরু করেছিলাম। তারপর আস্তে, আস্তে একটু, একটু করে লিখতে এই উপন্যাস হলো আরকি। সবটা মিলিয়ে একটা দাঁড়িয়ে সবটা গেল। মিলিয়ে একটা দাঁড়ালো। কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলে কোন বইয়ের জন্য? কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলাম 'আগামী জন্মের লতাপাতা' এই বইটির জন্য। আগামী জন্মের লতা। 'লতাপাতা' এটি সিগনেট প্রেস থেকে। তুমি কি জন্মান্তরে বিশ্বাসী? আ আমি ভালো কাজে বিশ্বাসী। আমি মনে করি মানুষ যদি ভালো এই জন্মেই যদি ভালো কাজ করে সে তার ফল পেয়ে যাবে। ভালো পরজন্মে তুমি বিশ্বাসী নয়। না, আমি পরজন্মে বিশ্বাসী ঈশ্বরে নই। বিশ্বাস করো? আমি ঈশ্বরে বিশ্বাস করি। এমনি আক্ষরিক অর্থে কোনো পুজো পাঠ ইত্যাদি করো না? আক্ষরিক অর্থে আমি পুঁজিপাঠ করি না। করতে পারি না আরকি। কিন্তু মনে, মনে একটা বিশ্বাস হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ। যে কোথাও ঈশ্বর আমি একজন আছেন। চরমভাবে ঈশ্বর বিশ্বাসী। হুম। আমি আচ্ছা, মনে আমি মনে করি মানুষের মধ্যে যেটুকু সুন্দর সেটুকুই ঈশ্বর। বাহ! আজকালকার ছেলেমেয়েরা যারা লেখালেখি করছে, স্পষ্ট প্রত্যয়ে ঘোষণা করতে পারছে তাদের বিশ্বাসের কথা। এই আসে তো এই ভেঙে যায় ঈশ্বরে বিশ্বাস। এখন আর ব্যাপারটা তেমন নেই। এই সংশয় থেকে উত্তীর্ণ হয়েছে কবি নির্মাল্য মুখোপাধ্যায়ের কবিতা। শুনে নিই, কবিতায় চলে যাই। এই কবিতাটার নাম 'কমলা ও তার বাছুর'। বেশ। প্রচণ্ড গরম আজ। আমাদের গাই গরু কমলা দুপুরেই মারা গেল। তার ছোট বাছুরটি লাফাচ্ছে এখনো। একটা লম্বা খুঁটিতে ৪ পা বেঁধে কমলাকে রেল স্টেশনের ধারে জঙ্গলে দেয়া হলো মাটি। খড় খেতে ভালোবাসত খুব। তাই মাটির উপরে বিছিয়ে দেয়া হলো কিছু সবুজ খড়। সারাক্ষণ ভেসে আসছে কমলার চোখ। কুঁয়োতলার পাশে যেখানে বাঁধা থাকতো সে, আমি বসে থাকি, বাছুরটি তখনও লাফায়। একটু বৃষ্টি পড়ল এসে। তারপর তারপর অনেক রাত্রে কে এক অপূর্ব বালক বাঁশি নিয়ে যেন কৃষ্ণ ঠাকুর কমলা ও তার ছেলেকে মাঠে মাঠে চড়াতে নিয়ে গেল। আমি দেখলাম সেদিন রাত্রে কমলার গায়ের উপর আগুনের অনেক অনেক স্ফুলিঙ্গ তারা কোথা থেকে ছলকে ছলকে বেরোচ্ছে। বাহ! এটা গ্রামীণ জীবনের একটা অপূর্ব প্রকাশ। তুমি দেখো, মেদিনীপুর শহরে থেকে মেদিনীপুর শহরে লেখাপড়া করে বড় হয়ে ওখানকার স্কুল কলেজ থেকে একেবারে বাংলা সাহিত্যের অন্দরমহলে প্রবেশ করে ফেলেছে কবি নির্মাল্য মুখোপাধ্যায়। তোমার কবিতায় এই যে গ্রামীণ জীবনের স্বাদ, একেবারে শহরকেন্দ্রিক যে আমাদের যে কবিতা চর্চা, তার থেকে এর ধরন কিছুটা ভিন্ন, কিছুটা আলাদা রকমের। যারা শুনছেন তারাও বুঝতে পারছেন। তুমি গ্রাম ছেড়ে কলকাতায় এসে একেবারে পাকাপাকিভাবে বাস করতে চাও না? না, না, শিকড়টাকে তুমি বজায় রাখতে চাও, শিকড়টাকে তাই তো? বজায় রাখতে চাই আমি। কারণ শিকড় চলে গেলে একটা গাছ যেমন বাঁচতে পারে না, তেমনি মানুষেরও তাই। শিকড় যদি হারিয়ে যায়, তাহলে সেই মানুষ বাঁচতে পারবে না। গ্রাম বাংলাকে মানে তুমি মনে শিকড় করো অর্থে যে আমি শুধু থাকা বলছি না সুহাসিতা। ধরুন অনেক প্রবাসী আছেন, আমেরিকাতে আছেন। কিন্তু তারা দেশকে ভুলতে পারেননি। দেশের কথা তারা আমেরিকায় তো আছেন। কিন্তু প্রতিটি মুহূর্তে তাদের দেশের কথা, তাদের গ্রামের কথা, তাদের ছোটবেলার কথা তারা মনে লালন করে চলেন। এটাও কিন্তু শিকড়ের সঙ্গেই থাকা। আমি এটাই বলতে চাইছি। মানে ভাবনার দিক দিয়ে
শিকড়কে জড়িয়ে রাখা এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি বলছিলে যে মহিষাদলের রাজবাড়িতে হুম, হুম। আ বাড়ে গোলাম আলী খাঁ। বাড়ে গোলাম আলী খানের হুম। স্নানের একটা হ্যাঁ, কথা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি বলছিলে। হুম, সেইটা হুম। তুমি কি একটুখানি যদি বলো শ্রোতা হ্যাঁ, বন্ধুদের? মেদিনীপুর একটি ঐতিহ্যময় জেলা এবং জায়গা। আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের অনেক অবদান রয়েছে। কিন্তু ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে, ধ্রুপদ গানের ক্ষেত্রেও আ মেদিনীপুরের অবদান অনেকখানি। মেদিনীপুরের মহিষাদলের রাজা কুমার দেবপ্রসাদ গর্গ ইনি খুব সংগীতবেত্তা মানুষ ছিলেন, সংগীতের সমজদার ছিলেন। তো বাড়ে গোলাম আলী খাঁ থেকে শুরু করে অনেকেই অনেক বড় নাম তারা মেদিনীপুরে এসেছেন। তো বাড়ে গোলাম আলী খাঁয়ের গল্প হচ্ছে যে বাড়ে গোলাম আলী মহিষাদলে এসেছেন এবং তার তো বিশাল বপু ছিল। তিনি একটা পুকুরে স্নান করছেন এবং একটি বন্দিশ গাইছেন মহিষাদলের রাজবাড়িতে মহিষাদল রাজবাড়িতে। অনেকগুলো পুকুর হ্যাঁ, ছিল, হ্যাঁ। অনেকগুলো পুকুর ছিল। সেই পুকুরে স্নান করছেন এবং তিনি একটা রাগের বিস্তার করার চেষ্টা করছেন মিয়া কি টড়িতে। মিয়া অর্থে তানসেনের কথা। তো হঠাৎ করে স্নান করতে তিনি বললেন যে, "না, আমি এই পুকুরে স্নান করব না। আমার ভালো লাগছে না।" তো তো তাহলে তখন সবাই মিলে বললেন, "তাহলে আপনি চলুন আমাদের রাজবাড়ির যে দিঘি আছে সেইখানে নিয়ে যাই।" সেই বিশাল দিঘিতে সেই শিশুর মতো বাড়ে গোলাম আলী খাঁ স্নান করতে শুরু করলেন এবং সেই গান একই বন্দিশ তিনি মিয়া কি মালহারে গাইতে শুরু করলেন। শোনা যায়, পুরনো মানুষেরা বলেন যে তিনি যখন মিয়া কি মালহার গাইছিলেন, মেদিনীপুরের বুকে বৃষ্টি নেমেছিল। বাহ! অসামান্য। এই মেদিনীপুরের ভূমিপুত্র নির্মাল্য মুখোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এতক্ষণ। মেদিনীপুর শহরের গৌরবে গৌরবান্বিত হয়ে তিনি এই বাংলা সাহিত্যে প্রবেশ করেছেন এবং আমরাও তাকে স্বাগত জানাই, স্বাগত করি। নির্মাল্য, অনেকক্ষণ তুমি আমাদের সঙ্গে কথা বললে। এইজন্য তোমাকে অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ দেখলেন, চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।